This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের ব্র্যান্ড নিউ অনুষ্ঠান ব্যবসায়ে বাঙালি। বাঙালি নাকি ব্যবসা বিমুখ, বাঙালি নাকি ব্যবসা করতে চায় না, বাঙালি নাকি ব্যবসা করতে পারে না। বাঙালির কাছে প্রফেশন মানেই হচ্ছে একটা সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি হলেও সেটা খুব উচ্চ মার্গের চাকরি, এরকম একটা ধারণা বাঙালির আছে। কিন্তু বহু বাঙালি আছে যারা ব্যবসা করেও সফল হয়েছে। একটা সময় ছিল যে সময়ে বাঙালি ব্যবসা করতে সুমাত্রা, বর্নিও অর্থাৎ সিঙ্গাপুর, ব্যাংককে পর্যন্ত যেত জাহাজ নিয়ে। সেই সময় পার করে এসেছি আমরা। তারপরে ইংরেজ এসেছে। চাঁদ সওদাগরের কথা আপনারা সকলে শুনেছেন, তিনিও বড় ব্যবসায়ী ছিলেন। তারপরে ইংরেজ এসেছে দেশে। বাঙালি কৃষিজীবী থেকে চাকরিজীবী হয়ে গেল, বাঙালি বাবু হয়ে গেল চাকরি করতে করতে, বাঙালি ব্যবসায়ী হয়ে উঠল না। কিন্তু সে মিথ ভেঙে দিয়ে বহু বাঙালি ব্যবসায়ী এখন কিন্তু ব্যবসায় প্রায় সফল এবং 100% সফল। সততার সাথে ব্যবসা করেও যে সফল হওয়া যায় এবং বিনা পুঁজিতেও যে ব্যবসা করা যায়, এরকম উদাহরণ প্রচুর বাঙালির কাছে আমরা পেয়েছি। আমরা এই ব্যবসায় বাঙালি অনুষ্ঠানে একে একে তুলে আনবো এই রকম এক একজন ব্যবসায়ীকে যারা ব্যবসা করে সফল হয়েছেন এবং বাঙালিকে ব্যবসা করার দিশা দেখাবে। এই রকমই একজন বাঙালি ব্যবসায়ীকে আজ আমরা পেয়ে গিয়েছি, যার নাম অনুপ রায়, যিনি আদতে নদিয়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছেন এবং উড়িষ্যায় ঝারসুগুড়া অঞ্চলে দাপটের সাথে ব্যবসা করছেন। এবং শুধু তাই না, শুধু দাপট বললে ভুল হবে, তার ব্যবসার বিস্তৃতি এবার বাংলার দিকেও ধেয়ে আসছে। আজকে কথা বলবো অনুপ রায়ের সাথে যে কিভাবে তিনি সফল হলেন, কোন কোন কারণে তিনি সফল হয়েছেন, বা কিভাবে তিনি ব্যবসায় এলেন চাকরি না করে। সব কথা শুনবো অনুপ রায়ের মুখে। অনুপ দা, নমস্কার। এনকে ডিজিটালে আপনাকে স্বাগত। নদিয়ার একটা প্রত্যন্ত গ্রাম থেকে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছেন, সেখান থেকে উড়িষ্যায় জনমজুর খাটতে গিয়েছিলেন। সেই জনমজুর থেকে আজকে আপনি একজন সফল ব্যবসায়ী, উড়িষ্যায় বসে, বাংলায় নয়। এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট যে কোনো বাঙালির কাছে। কিভাবে সম্ভব হলো এটা? আপনার কথায় আপনি একটু বেশিই বলছেন। বিরাট অ্যাচিভমেন্ট এটা আমি বলবো না। স্টিল নাও আই এম নট স্যাটিসফাইড মাই অ্যাচিভমেন্ট। আমি এটার ব্যাপারে একটা অনেক বড় ইতিহাস আছে আমার লাইফে, যে আমি কোনো ব্যবসাদার হতে যাইনি ওখানে। আমার অপশান ছিল না তখন। আমার তখন 23 বছর বয়স, ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করি, বিডিও অফিসে কাজ করতাম, টেকনিক্যাল ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তখন কিছু একটা ঘটনা, যেটা আমি এত ডিটেলস আপনাকে বলবো না, কারো কোনো পার্সনের সম্বন্ধে বলা হয়ে যাবে। সেই সময় অনেকে কেউই পাশে দাঁড়ায়নি। আমি নাকি সোকল্ড আমি একটা বনেদিয়ানা ফ্যামিলির নাকি বিলং করতাম। কিন্তু যাক, সেই সময় আমি একটা অঘটন করে বলেই ফেলি আপনাকে, আমি বিয়ে করে ফেলেছিলাম। এবার বিয়ে করার এতেই তো ন্যাচারালি যে চাপটা আসে, সেইভাবে আমার বাবা তখন আমাকে হেল্প করতে পারেনি, ডিউ টু অনেক স্যার ফ্যামিলির ব্যাপার থাকে। তখন নিজের চাপ নিজেই নিই, তো বুঝতে পারি এটা আমার ভুল হলো, তো ফ্রাস্ট্রেটেড হই। বেঙ্গলে কাজ সেইভাবে আমি পাইনি। বিডিও অফিসে একটা 3 মাসের কাজ পেতাম, বর্ষায় কাজ হতো না। তখনকার দিনের একজন খুব হেল্প করেছিল আমাকে, যিনি হচ্ছেন সমীরণ কর্মকার, সিপিএমের তখন সহসভাপতি, আমাদেরই গ্রামের। খুব রেসপেক্ট করি আমি এখনও পর্যন্ত, তার কাছে আমি কৃতজ্ঞ। তিনি এখনও আছেন, খুব ভালোবাসেন, আমি খুব রেসপেক্টের জায়গায় আমার। আর তারপরে যখন একটা জায়গায় উনি আমাকে এত ভালোবাসতেন, উনি বললেন তুমি জেলা পরিষদে যাও, তোমার মতো ছেলে এত খাটে, তো তোমার 3 মাসে তো আমি জানি তোমার সংসার চলবে না, তোমার এখন সংসার বেড়েছে। তা আমি বললাম হ্যাঁ। তখন বললেন যে জেলা পরিষদে আমার জন্য একটা করা হয়,
যে পাঠানো হয় যে জেলা পরিষদের কাজটা হয়তো বেশি হবে। তখন আমি 45 টাকা 76 পয়সা রোজ পেতাম। লেবারের রোজ ছিল 22 টাকা 88 পয়সা। কতদিন আগে সেটা? এটা ছিল আপনার 93 JRY স্কিমে কাজ করতাম, জওহর রোজগার যোজনা। তা যখন ওই আমার নামে যে এটা করা হলো, যে জেলা পরিষদের সভাপতিকে আমার নামে পাঠানো হলো, চিঠিটা পাঠাবে, তা সভাপতিকে দেওয়ার সময় সভাপতি একটা কথা বলেছিলেন যে অ্যাকচুয়ালি আমরা বরাবরই কংগ্রেস খানদান বিলং করি। তা তখন আমার বাবার নামটা দেখে বলেছিলেন যে এটা নিখিল রায়ের ছেলে, কে দিয়েছে কে কাজ। ব্যাস সেই চিঠিটা যে উনি ডয়ারে ঢোকালেন, তখনই আমার রুজি রুটি ওখানে আমার শেষ হয়ে যায়। আর তখনই আমি বুঝতে পারলাম যে আমার আর বেঙ্গলে কিছু করা যাবে না, কেননা এই যে কংগ্রেস খানদানের যে আমার এটা আছে। তখনই আমি আস্তে আস্তে কিছু দু একটা কোম্পানিতেও কাজ করি, তারাও 3 মাস কাজ করিয়ে বসিয়ে দিত, বর্ষায় বসিয়ে দিত। কাজ করেছি অজস্র, একটা জায়গায় কাজ করলাম মধুসূদন গড়ায়ান কোম্পানি, তখন আমার বাঁচবার লড়াই। তো আমি দুর্গাপুরে একটা প্রজেক্টে গেলাম, আরবি, আপনারা দেখে থাকবেন বাইপাসে আরবির ব্রিজটা আমি বানিয়েছিলাম মধুসূদন, অন বিহাফ অফ মধুসূদন গড়াই। তা সেখান থেকে আমাকে সেখানেও খুব বেশি মানে কাজ করেছি প্রচুর, কিন্তু সেই হিসাবে আমাকে কোনো রকমই পারিশ্রমিক সেইভাবে দেওয়া হতো না। লেবার হিসাবেই লেবারের মতোই কাজ করতাম, সেই ডিগনিটি ছিল না সেই এরিয়াতে, জাস্ট লাইক আই ওয়াজ ওয়ার্কিং অ্যাজ লেবার। তো তখন ওখানকার যে এসডিও আমাকে বললো যে অনুপবাবু তুমি এখানে থেকো না, তুমি চাও তুমি অনেক জায়গায় হতে পারবে, তোমার কাছে রেফারেন্স আছে, তুমি উড়িষ্যায় একটা দেখতে পারো। তো আমি ওখানে ফোন করি, আমি হিন্দি জানতাম না, ইংলিশও ভালো জানতাম না, খুব বেশি এডুকেটেড তাও না। তখন বিং ফোর্সড বাই সার্কামস্টেন্সেস আই হ্যাভ টু কল হিম অ্যান্ড ইমিডিয়েটলি আমি ওনার কথায় অ্যাসুরেন্স পেয়ে আমি উড়িষ্যায় যাই। উড়িষ্যায় কিন্তু আমার ওটা কোনো মানে অপশান না, ওটা আমার কম্পালশান ছিল যে আমাকে যেতে হবে, আমি চাকরি করতে গেছি, আই এম সিভিল ইঞ্জিনিয়ার। তো ওখানে গিয়ে 5 বছর খুব প্রচুর কাজ করেছি, ওনাদের ভ্যারাইটিস টাইপের জব। ওখান থেকে যিনি আমার বস ছিলেন মিস্টার অশোক আগরওয়াল, ভীষণ রেসপেক্টেড আমার, তার জন্য আমার সারা জীবন আমার পিছনে উনি আছেন, হয়তো উনি আজকে নেই পৃথিবীতে। উনি মারা যাওয়ার পর যে অফিসারদের সাথে কাজ করেছিলাম কোল ইন্ডিয়াতে, ওনারা আমাকে ইন্সপায়ার্ড করলো যে অনুপ ইউ ক্যান ডু ইউর বিজনেস, ইমিডিয়েটলি তুমি একটা ট্রেড লাইসেন্স বানাও। তখন আমি উড়িষ্যা গভর্নমেন্টের পিডব্লিউডির ডি ক্লাস, একদম লোয়েস্ট ক্লাস লাইসেন্স বানাই। সেখান থেকে আস্তে আস্তে স্ট্রাগল করে লেবার ক্লাসের কাজই করে মোটামুটি একটা জায়গা, তারপরে এখন স্পেশাল ক্লাস লাইসেন্স বিলং করছি, যেটা A ক্লাস প্লাস স্পেশাল ক্লাস লাইসেন্স। তো আই এম হ্যাপি নাও, বাট আই এম নট স্যাটিসফাইড টু গেট ইট মাই অ্যাচিভমেন্ট টিল নাও। একটা কথা জিজ্ঞাসা করি, এখন আপনার ওখানে জব প্রোফাইলটা কি কাজ করেন? এখন আমি রোডস অ্যান্ড স্পেশালি, আগে বিল্ডিং করতাম, এখন আমি স্পেশালি রোডস অ্যান্ড ব্রিজ করি। আচ্ছা, আমার একটা প্রশ্ন খুব মনে জাগে, আপনি যেভাবে একটা লেবার হয়ে উড়িষ্যায় গেলেন, তারপর ধীরে ধীরে ব্যবসাটাকে এস্টাবলিশ করলেন, আপনার কেন মনে হয় না যে বাঙালি এই কাজগুলো করতে চায় না বা করে না? কি কারণ এটা হতে পারে যে বাঙালি ব্যবসা বিমুখ কেন? বাঙালিরা আমার মনে হয়, দেখুন আমি তো একটা খুব ছোট একটা আমি জানি না আমার অ্যাডভাইস দেওয়ার মতো জায়গায় আমি আছি কি না, তবু আমি আমার করে আমার মতো করে বলছি, জানি না ঠিক কি ঠিক না। আমার মনে হয় বাঙালিরা একটু কনজারভেটিভ, এবং এই যে চাষ করা, তারপরে করা, এই যে ছোট ব্যাপারগুলো থেকে এরা এত প্রিজারভেটিভ হয়ে গেছে যে চাকরি করব, রিস্ক নেওয়ার ক্ষমতা কম, আপনার নিজের মধ্যে কনফিডেন্স কম। তার সঙ্গে সঙ্গে বাঙালির ছেলে মেয়ের থেকে বাবা মাদের যে একটা মতলব, একটা টোটালি একটা সমাজ, বাঙালির সমাজটাই একটা এরকম টাইপ হয়ে গেছে যে যাতে ছেলে মেয়েরা চাকরি করুক, মেয়েদের বিয়ে দেবে, মেয়েরা নিজেদের, আমরা বোনেদের কি দিদির বিয়ে দিলেও আমরা চাকরিওয়ালা খুঁজছি, আমার বাবা দেখছি চাকরিওয়ালা খুঁজছে। এটা বাঙালি বলে কি, এটা আমার ফ্যামিলিতেও হয়েছে, প্রত্যেকটা জায়গায় আমরা, এবং সেটা একটা বাঙালিদের একটা মিথ বলুন, এই মিথটাকে অনেকটাই ভেঙেছে। বিকজ গভর্নমেন্ট চাকরি সেই লেভেলে নেই, এখন সেই লেভেলে নেই যখন, তখন তো তাকে ট্রায়াল অ্যান্ড হিট মেথড করতেই হবে। যেতে গিয়ে যেরকম মানে আমাদের মতো যেরকম, যে আমরা তো ভেবে কিছু করিনি, করতে করে দিলাম, এখন করতে করে দিলাম। এইবার আমি বলতে পারি দুজনকে যে তোমরা করো, তুমি তোমার 100%টা দাও,
অনেস্টিটা রাখো, এক্সক্লুসিভ প্রভিশন রেখো না। না, এই প্রসঙ্গে পরে আসবো। আপনি যেখানে কাজ করেন, ঝাড়সুগুড়ার যে অঞ্চলে কাজ করেন, হ্যাঁ, সেটা মূলত মাওবাদী প্রধান এলাকা। ভয় লাগে না মাওবাদী এলাকায় কাজ করতে? এইবার আমি বলি, আপনাকে খুব ভালো কোয়েশ্চেন করেছেন। আমার মাওবাদী প্রধান এলাকা বলে হয়তো আমি আজ অনুপ রায় রয় কনস্ট্রাকশন গ্রুপের মালিক, বা আমাকে এইটুকু ভেবে আপনারা এই যে আমার খবরটুকু নিয়েছেন বা রেখেছেন, এটার জন্য আমি ধন্য। এই কথাটা বললেন আমার এর জন্য মনে পড়ে গেল। আমি যে আমার তখন না পয়সা ছিল, আমি যখন বিজনেস শুরু করি তখন আমার পয়সা ছিল না, শুধু সোর্স ছিল বলতে আমার অফিসার ছিল। অফিসার জানতো অনুপ রায় পারবে, কিন্তু আমার একটা ব্যবসা করতে গেলে, কনস্ট্রাকশন বিজনেস করতে গেলে পয়সা লাগে, ইনফ্রাস্ট্রাকচার লাগে, আমার কিচ্ছু ছিল না। তখনই আমি গভর্নমেন্টের লাইসেন্স যখন করি, ছোট ছোট কাজ করে একটা জায়গায় পৌঁছিয়েছি। তখন এই কাজগুলো অটল বিহারী বাজপেয়ী সরকারের সময়ে, যখন প্রাইম মিনিস্টার গ্রাম সড়ক যোজনা, তখন ইন্টেরিয়ার প্রচুর কাজ বেরোতে লাগলো। ম্যাক্সিমাম আমরা উড়িষ্যায়, যেহেতু আমি বেসিক্যালি তো উড়িষ্যায় মাওবাদী সাইডে আমি কম্পিটিশনে টিকতে পারতাম না, বিকজ আই ওয়াজ এ বেঙ্গলি। তা আমাকে অত সহজে তো বরণডালা রেখে আমার জন্য সাজিয়ে রাখিনি ওরা, ঠিক কথা। এবং সেটা উচিত, সেটা তার জন্য আমি তাদেরকে দোষও দেবো না। তা যথেষ্ট এখন আমার হেল্পফুল আজকের ডেটে, আমরা ভীষণ, আমি প্রাউড ফিল করি আমার উড়িষ্যার জন্যে। অনেকে আমার খুব ভালো বন্ধু সব আছে, কিন্তু সেই সময়তে একটু টাফ ছিল, সেটা স্বাভাবিক ছিল। তখন আমি ভাবলাম যে যদি আমি মাওবাদী এরিয়ায় কাজ করি, হয়তো কম্পিটিশনটা কম হবে, আমি সারভাইভ করতে পারবো, আমার এক্সিস্টেন্স পাবো। প্লাস আর একটা কথা বলি, মাওবাদী এরিয়াতে কম্পিটিশন কম হলে ন্যাচারালি কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ আমি বেনিফিট পাবো, প্রাইসে কম্পিটিশন হবে না, তাহলে রেটটা পাবো। আমি সেই তাদের সঙ্গে জুঝে কাজ করেছি, একদম ডাইরেক্ট মাওবাদীর সঙ্গে ফেস টু ফেস কথা বলে কাজ করেছি। তারা খুব ভালো, যারা এথিক্যাল মাওবাদী, তাদের একটা এথিক্স আছে, তাদেরকে বোঝানো যায় যে এই জিনিসের জন্য সত্যিকারে বলছি আই এম গ্রেটফুল টু দেম, যে তারাও যে তাদের সঙ্গে যতটুকু বুঝেছি এবং তারা যেভাবে আমাকে হেল্প করেছে, তাতে তাদেরকেও আমি খুব থ্যাঙ্কফুল করি যে আমার এইটার অ্যাচিভমেন্ট তাদের জন্য, যে ওই বর্ডার এলাকায় কাজ করে যারা ভয়ে যেত না বলেই আমি সেই সুযোগটা পেয়েছি। সেই সুযোগ পাওয়ার জন্যে দুটো পয়সা হয়তো আর্নিং করতে পেরেছিলাম। আমরা কথা বলছি উড়িষ্যার প্রখ্যাত ব্যবসায়ী অনুপ রায়ের সাথে, যিনি সিভিল কনস্ট্রাকশনে কাজ করেন, ব্রিজ বানান, বড় বড় রাস্তা বানান। তিনি উড়িষ্যায় যথেষ্ট প্রতিষ্ঠিত হয়েছেন। তার সাথে আমরা আরও কথা বলবো ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের নতুন অনুষ্ঠান ব্যবসায় বাঙালি। বাঙালি যে ব্যবসা বিমুখ, একথা আপনারা বারবার শুনেছেন, কিন্তু যে বাঙালিরা ব্যবসা করতে গিয়ে সফল হয়েছেন, সেই রকম কিছু বাঙালিদেরকে আমরা আমাদের অনুষ্ঠানে এনে হাজির করব। ফলে তাতে যদি কিছু বাঙালি ব্যবসা করতে নামেন এবং ব্যবসায় সফল হন, বাংলা সমৃদ্ধ হবে, বাঙালির অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে, এবং শুধু তাই না, বাংলা কিন্তু আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সেই উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠান ব্যবসায় বাঙালি। আমরা কথা বলছি অনুপ রায়ের সাথে। আচ্ছা অনুপদা, আপনি তো ব্যবসা করতে উড়িষ্যা বেছে নিলেন এবং কম্পিটিশন কম হবে বলে মাওবাদী এলাকা বেছে নিলেন। বাংলায় ব্যবসা করার কথা ভাবেননি কখনো? বাংলায় ব্যবসা করার কথা ভাবিনি এই কারণে যে আমার সেইভাবে কোনো সোর্সও নেই। আর ওখানে আমি সত্যিকারে বলবো, একদম ফ্র্যাঙ্কলি বলছি, ওখানে আমি যে ধরনের কাজ, যত অপরচুনিটি, সেখান থেকে আমি মানে ভাবনারও টাইম পাইনি। এখন একটু বয়সটা হচ্ছে, এখন একটু টায়ার্ডনেস মনে হয়। অনেকটা দিন হয়ে গেল, 28টা বছর। হ্যাঁ, এখন মনে হয় যে নিজের জায়গায় ফিরি। তবে হ্যাঁ, আমার গ্রাম চাঁদেরঘাট, আমি খুব যাই, আমাকে ওখানে খুব টানে, এবং আমি বিশ্বাস করবেন না, আমি প্রতি মাসেই একবার করে যাই। এবং আপনি চাঁদেরঘাট বলতে মনে পড়লো, চাঁদেরঘাট এমন একটা গ্রাম যেখান থেকে উঠে এসে এক বাঙালি সফল হয়েছেন
এরকমটা বড় একটা আমরা দেখিনি, মানে আগে কখনো শুনিও নি। চাঁদেরঘাট নদীয়ার অত্যন্ত প্রত্যন্ত গ্রাম, যেখানে কাঁচা রাস্তা, ইলেকট্রিসিটি পর্যন্ত ছিল না কিছুদিন আগে পর্যন্ত। সেখানে এখন হয়তো এই গত 10-12 বছরে নতুন সরকার আসার পর অনেকটাই পরিবর্তন হয়েছে, যেটা আমরা সমীক্ষা করতে গিয়েও দেখেছি। সেখানে থেকে উঠে এসে উড়িষ্যায় ব্যবসা করতে এলেন, সফল হলেন। আমি সফল এই অর্থে বলছি যে আর 5টা বাঙালিদের থেকে আপনি খানিকটা সফল, সেই হিসাবে বলছি যে আপনি টাটা, বিড়লা, আম্বানির মতন তো নন, কিন্তু হ্যাঁ বাঙালিদের তুলনায় আপনি সফল। এইবার আপনি বাংলার কর্মসংস্থানের জন্য, বাঙালির ছেলেদের কর্মসংস্থানের জন্য বা বাঙালি ছেলেমেয়েরা ব্যবসা করতে আসলে আপনি কিভাবে সাহায্য করবেন? অবশ্যই আমি মোস্ট ওয়েলকাম। আমি তো বাঙালিদের আমি নিজে আপনার চ্যানেল দিয়ে আমি ওনাদেরকে আবেদন করব, বিশেষ করে স্পেশালি সিভিল ইঞ্জিনিয়ার, তারপরে আপনার কনস্ট্রাকশনাল যে আমাদের আরও যে সমস্ত লাগে, যে সুপারভাইজার, যে এরা ব্র্যান্ড ফোবিয়াটা ছেড়ে দিক। যেরকম এলএনটি আছে, বহু সারা আছে, এরকম আমাদের মতো ছোট ছোট কোম্পানি আছে যেগুলোর অনেক ফিউচার আছে। আমি কথা দিচ্ছি, আমি অ্যাসিওর করছি তাদের যে আমাদের কাছে আসুক তারা সিভিল ইঞ্জিনিয়ার, যে এত ভ্যারাইটিস জব আছে, যে ব্রিজ, নানান টাইপের ব্রিজ, হ্যাঁ, ওয়েল ফাউন্ডেশন, পাইল ফাউন্ডেশন, ওপেন ফাউন্ডেশন, আপনার নানান টাইপের রোডস, তা সেইগুলোতে ওনারা আসুন। সত্যি বলছি, ডিউ টু ল্যাক অফ সুপারভাইজার্স আমি কিন্তু এখনো পর্যন্ত আই ডোন্ট মানে স্যাটিসফাইড মাই বিজনেস। একটা কথা বলছি, ধরুন বাঙালির ছেলে মেয়েরা যদি আপনার সাথে যোগাযোগ করে, আপনি তাদের ট্রেনিং দিয়ে তৈরি করে কাজ শিখিয়ে কাজ দেবেন? 101%। এবং তারা যাতে ব্যবসামুখী হয়, মানে শুধু চাকরি না করে ব্যবসামুখী হয়, 100% সেই ব্যাপারে সহায়তা করবেন? একদম করব। বাট আমি একটা জিনিস বলি যে আমি শুধু ট্রেনিং দিলে তো হবে না, ফার্স্ট হতে হবে যে মাইন্ড মেকআপ করতে হবে যে আমি যেটাই যাই কাজ ছোট না, সেই কাজটা নিষ্ঠার সাথে সে তার 100% দেয়। প্রথমে ঢুকেই সে কমার্শিয়ালাইজ না হোক, প্রথমে ঢুকেই সে 1 থেকে 30 তারিখ মাসের গুনবে না, প্রথমে সে ঢুকেই 10টা থেকে 5টা ডিউটি গুনবে না। সে এনার্জি নিয়ে সেই ডিউটিটাকে করুক, যাতে তার বার্ডেন ফিল না হয়। 101% হি উইল বি সাকসিডেড। যদি সে এক্সকিউজের প্রভিশন না রাখে, এক্সকিউজ এটা বাজে জিনিস, সেটা শুধু সেই যে কোম্পানিতে কাজ করবে সেটার ক্ষতি করবে তা না, এক্সকিউজ তার নিজেকেও বরবাদ করে দেবে। এক্সকিউজের কোনো বিকল্প নেই। এক্সকিউজ থাকলে সেখানে কোনো কাজ কোনো সাকসেস হতে পারে না। এক্সকিউজ না রেখে সে ডেডিকেটেড হোক তার নিজের এতে, ছোট কোম্পানিটাও তার জন্য সে বড় হয়ে যাবে। যখনই সে কোম্পানি বড় হবে সে নিজে অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। তা এটা একটা স্টেপ এবং সিস্টেম, এই সিস্টেমে চলে গেলে 101% হি উইল বি সাকসিডেড। একটা কথা বলুন, বাঙালি ব্যবসা করুক, আমরা সবসময় বলি, আমাদের চ্যানেল থেকে বারবার বলি, কিন্তু বাঙালিদের একটা প্রশ্ন যে পুঁজি পাবো কোথায়, ক্যাপিটাল কোথায়? ক্যাপিটাল ছাড়া ব্যবসা হবে কি? বাঙালিদের পুঁজি সবচাইতে বেশি। কবিরবাবু আপনাকে আমি বলছি, বাঙালিদের পুঁজি হচ্ছে, বাঙালিদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ডে বিজনেস করছে, সেটা কি ওর পুঁজি হচ্ছে ব্রেন। আমি লেবারকে ছোট করে বলবো না, যাদেরকে আমি আহ্বান করছি তাদেরকে আমি লেবার ক্লাসের জন্য করছি না, তারা শ্রম দিমাগের দেখ, তাকে ফিজিক্যাল পরিশ্রমের দরকার নেই, অত ফিজিক্যাল পরিশ্রম করে লেবার হওয়া যায়। তাহলে লেবারের রেট তাহলে অফিসারের থেকে কম হতো না, অফিসারের থেকে বেশি হতো। তাহলে তাকে দিমাগের খাটনি করতে হবে এবং সেটা আনন্দের সাথে করবে, সেটাকে যেন বার্ডেন ফিল না করে। আমি আপনাকে আগেই বললাম, ডিউটিটাকে নিতে হবে একদম নিজের মতো করে, জয়ফুলি করবে, এনজয় করে করবে। না, আমি পুঁজির কথা বলছি। পুঁজি হচ্ছে দিমাগ, বাঙালির দিমাগকে স্যালুট করে। আমি নিজে বুঝছি, আমি এখন চয়েস করি বাঙালি, আমি নিজে বাঙালি হয়ে বাঙালি স্টাফ চয়েস করি। এটা অত্যন্ত ভালো কথা, অত্যন্ত ভালো লাগলো শুনে। কিন্তু সত্যি কথাই তো, যে পয়সা না থাকলে ব্যবসাটা শুরু করবে কি থেকে? এটা একটু বলুন। ব্যবসাটা শুরু করতে গেলে যে কোনো একটা কাজ, যে কোনো কাজ, কনস্ট্রাকশনের ব্যবসা তা তো না, বহু টাইপের আছে, সে যে কোনো একটা জিনিসে আগে চয়েস করুক, চিন্তা ভাবনা করে, সেটাও মাথা দিয়ে করে সেটাতে লাগুক ডেডিকেটেডলি, 100% সে রিটার্ন পাবে। কিন্তু তাকে অনেস্ট হতে হবে তার ডিউটির প্রতি অনেস্ট, তার ডেডিকেশন। আর এক্সকিউজের প্রভিশন কোনো রকম রাখবে না। এক্সকিউজটা আমি আমার লাইফে, আমি জানি না, আমি আমার লাইফে আমি দেখেছি যে
আমি কোনোদিন এক্সকিউজ বলে কোনোদিন কোনো জিনিস রাখি না, কোনোদিন মুখ দিয়ে বেরোবে না। যেদিন বলবো আমার এক্সকিউজ, কাউকে কোনোদিন এক্সকিউজের কথা বলবো, সেদিন যেন আমি ফিনিশ হয়ে যাই, আর সেদিন যেন আমি ফিনিশড। একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুপদা। আমাদের শেষ প্রশ্ন যে ভবিষ্যতে আপনি তো একজন সফল ব্যবসায়ী, পরিবার নিয়ে সুখে আছেন, এইভাবেই সফল বলছি। ভবিষ্যতে কি রাজনীতি করার কোনো শখ ইচ্ছে আছে আপনার? না, রাজনীতি সেইভাবে আমি ইচ্ছা নেই, কিন্তু আমি বরাবরই আমার রাজনীতি খানদান বিলং করি। হ্যাঁ, বাবা খুব রাজনীতির সঙ্গে যুক্ত ছিল একটা সময়। আর আমার মানে সত্যিকারের বলছি, এখনকার পলিটিক্সের যে প্যাটার্ন দেখছি, সেই প্যাটার্নটা আমি আমার পার্সোনালি আমার বলছি, সেটা আমি নিজে ভালোভাবে নিতে পারি না। অ্যাকাউন্টেডও হয়তো হতে পারবো না এনাদের সঙ্গে, কিন্তু আমি আমার রাজনীতি মানাইতেও তো মানুষের সেবা করা আমার যতটুকু মনে হয়, তা মানুষের সেবা অন্যভাবেও করা যায়। কিন্তু হ্যাঁ বাবু, আমি আমার বিজনেসে এই লাস্ট আমি এইটা বুঝতে পারলাম যে মানুষ, ওভারঅল আমি তো মানুষ, তা মানুষ আমি এখন আমার ইনকামে যতটা পারি আমি মানে নিজের মতো করে চেষ্টা করি সামাজিকভাবে কিছু করার, সেটা করে থাকি। সেটা আমি বিরাট কিছু করি তা না, যতটা পারি আমি চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, প্ল্যাটফর্মটা খুব ছোট, একটা ব্যবসাদার হয়ে আমি কত করতে পারবো। এক সময় মনে হয় ঝোঁক লাগে, কিন্তু ঝোঁক লাগলেও তো হবে না। তা সমস্ত পারসেপশন, সমস্ত সিচুয়েশন, সমস্ত অ্যাটমসফিয়ারও সেটাও সেরকম পজিটিভ হওয়া দরকার। বাট আমি এই টাইপের রাজনীতি পছন্দ করি না, যে টাইপের রাজনীতি দেখছি। বিশেষ করে আমি তো বেশি করি না। আমি আমাদের ওখানকার যে এরিয়ার যে সমস্ত দেখছি, এটা আমার পলিউটেড মনে হয়। আপনি খারাপ মনে করবেন না, বা আপনার মিডিয়ার সামনে যেগুলো যে শুনবে, আমি তাদের কাছে ক্ষমা চাইছি যে এই কথাগুলো বলতে। আমি একটু সত্যি কথা বলে ফেলি। আর আমি বিজনেসটাও এইভাবেই করেছি, এইভাবেই যে না, এক আর একে কোনোদিন আমি 3 বলিনি, 4 বলবও না, পারবেও না। আর যেখানে অসৎ কাজ হবে সেখানে আমি নেই দাদা। যেদিন আমি অসৎ কাজ করব, সেদিন যেন আমার মৃত্যু হয়ে যায়। এখনকার রাজনীতিতে আপনার কোন মানুষটাকে বেশি পছন্দ হয়? সেটা তো সব থেকে যদি বলেন যে আমার রাজনীতি, আমার মমতা ব্যানার্জি আমার মানে একটা, কেন মমতা ব্যানার্জি আমার একটা আবেগ। আমি আমার ব্যবসার সকাল শুরু করে আমি ওনাকে মনে করে, ওনাকে স্মরণ করে, এটা আমি একদম ফ্রম ডিপ হার্টেড বললাম যে আমাকে ভীষণ রেসপেক্ট করি। মানে আমার খুব ইচ্ছা যে একবার যদি ওনাকে একবার দেখতে পেতাম আমি আপনার চ্যানেলের মাধ্যমে, যদি আমাকে একবার যদি সুযোগ দিত ওনার পায়ে, আর মানে পায়ে আশীর্বাদটা নেওয়া, তা আমি ধন্য মনে করি। উনিও সেই একদম ফুটপাতে দুধ বিক্রি করতেন, সেখান থেকে ওনার যে উত্থানটা সেরকম। সত্যি কথা বলছি, সত্যি বলছি, আমি উত্থান হয়তো হয়েছে, এটা আমি বললে হয়তো, যদি হয়নি বললে ঠিক আছে, আমি যথেষ্ট, আমি এখন যেটা চাই সেটা পারি করতে। হ্যাঁ, 65-70টা ফ্যামিলি আমি করছি এখন স্টিল, তাদের জন্য আমি কিছু করেছি। কিন্তু আমি মমতা ব্যানার্জির, উনি যে ছোটোবেলা থেকে তো আমরা দেখছি, আই এম নাও 53, ওনার সংগ্রাম দেখে আমি একদম মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই। ওনাকে কীভাবে রেসপেক্ট করি, অনুপ্রাণিত আমি, যে সেই জন্য আমি ওনাকে সকালেও মনে করে বেরোই, আমি রাত্রিরেও শুই আমি ওনাকে মনে করে। কিন্তু আমার নাগালের ছোঁয়ার বাইরেও না উনি। এতক্ষণ আমরা কথা বলছিলাম উড়িষ্যার প্রখ্যাত ব্যবসায়ী, একদম গ্রাসরুট থেকে উঠে আসা এমন একজন মানুষের সাথে, যার কথা আপনারা শুনলেন। অনুপ্রায় একেবারে লেবার থেকে শুরু করে কপর্দকহীন অবস্থায় উড়িষ্যায় গিয়েছিলেন, সেখান থেকে শুরু করে আজকে প্রায় 65টি পরিবারের দায়িত্ব তার কাছে রয়েছে, তিনি দায়িত্ব সামলাচ্ছেন। একদম বাস্তব সত্যি, তিনিও 1 টাকা পুঁজি নিয়ে যাননি। পুঁজি তার ছিল মেধা, পুঁজি ছিল অধ্যাবসায় আর সততা। এই অধ্যাবসায়, সততা এবং মেধাকে সম্বল করে যারা ব্যবসায় নামতে চান, পুঁজি লাগবে না, যারা ব্যবসায় নামতে চান, এনকে ডিজিটালের সাথে যোগাযোগ করুন। আমরা যোগাযোগ করিয়ে দেব অনুপ্রায়ের সাথে, তিনি আপনাদের হাত ধরবেন, আপনাদের একে একে তুলে আনবেন, এই প্রত্যাশা আমরা অনুপ্রায়ের কাছে করি। অনেক ধন্যবাদ অনুপদা আমাদের সাথে কথা বলার জন্য। আপনাকে আবার এনকে ডিজিটালে আরেকবার পেতে চাই। মেনি থ্যাঙ্কস। অবশ্যই আপনার মতো লোকের সামনে আমাকে যে সুযোগটা দিয়েছেন তার জন্য আমি ধন্যবাদ।